আসসালামু আলাইকুম। চ্যানেল এই সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আল আফি জাহান। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। কারফিউ শিথিল অবস্থায় রাজধানীতে যানজট গত কয়েকদিনের তুলনায় কম, স্বাভাবিক জীবনযাত্রায় নগরবাসী। সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মন্ত্রিসভায় আলোচনা, প্রায় এক মাস পর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক। স্বাধীনতা বিরোধীরাই রাষ্ট্রীয় স্থাপনায় হামলা চালিয়েছে 14 দলের অভিযোগ, অপশক্তি রুখে দেওয়ার বিকল্প নেই মন্তব্য। প্রধানমন্ত্রীর কাছে সন্তান হত্যার বিচার চাইল কোটা আন্দোলনে নিহত 34 শিক্ষার্থীর পরিবার, গণভবনে আর্থিক সহায়তা প্রদান। শিকার ও নানা অব্যবস্থাপনায় শতাব্দী জুড়ে দেশে কমেছে বাঘের সংখ্যা, সংরক্ষণ ও সংখ্যা বাড়াতে নানা উদ্যোগ। এবং অলিম্পিকের উচ্ছ্বাস ছুঁয়েছে পার্ক দে প্রিন্স স্টেডিয়ামকে, পর্যটকরা দেখছেন ফ্রান্সের সেরা ফুটবল ক্লাবের চোখ জুড়ানো অবকাঠামো। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। রাজধানীতে সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ শিথিল রয়েছে। বিভিন্ন সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক, কোথাও কোথাও যানজট দেখা দিয়েছে, স্বাভাবিক জীবনযাত্রার নগরবাসী। কারফিউ শিথিল অবস্থায় রাজধানীর চিত্র জানতে যাচ্ছি মোস্তফা মল্লিকের কাছে। তিনি এই মুহূর্তে তেজগাঁওয়ে আছেন। মল্লিক, তেজগাঁওয়ের এখনকার চিত্র কেমন দেখছেন আমাদের জানাবেন। আমি দাঁড়িয়ে রয়েছি আসলে নাবিস্কো যেটা রয়েছে এবং ওদিকে যেটা 7 রাস্তা রয়েছে তার মাঝামাঝি একটি জায়গায়। আজকে গেল কদিনের মতো যানজট তেমন একটা নেই, মোটামুটি গাড়ির চাপ স্বাভাবিকভাবে যেখানে থাকার কথা গাড়ির চাপ সেখানেই রয়েছে। তবে আপনার সঙ্গে যে যুক্ত হলাম, যে কথাটি খুব বলে রাখা প্রয়োজন সেটি হচ্ছে যে মিরপুর 10 নম্বর যে জায়গাটি রয়েছে সেখানে কোটা বিরোধী যে শিক্ষার্থী রয়েছে তাদের একটি অংশ কিছুক্ষণ আগে রাস্তায় নেমেছিল, কিন্তু পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনী আবার তাদেরকে সরিয়ে দিয়েছে। এবং বিজিবির সঙ্গে কথা হয়েছে, তারা যেটা জানিয়েছে যে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংখ্যা প্রচুর সংখ্যক বাড়ানো হয়েছে। এর পাশাপাশি সায়েন্স ল্যাবরেটরি যে জায়গাটি রয়েছে, সায়েন্স ল্যাবরেটরিতেও কিছু শিক্ষার্থী এসেছিল, জড়ো হয়েছিল, রাস্তা বন্ধ করার চেষ্টা করা হয়েছিল, তবে সেই শিক্ষার্থীদেরকেও সরিয়ে দেওয়া হয়েছে। এর বাইরে আরও পান্থপথে কিছু শিক্ষার্থী বেরিয়েছিল, তবে নিরাপত্তা বাহিনীর যারা রয়েছেন তারা যে জিনিসটি বলেছেন যে এই সব এলাকায় পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্য রয়েছেন তাদের সংখ্যা বাড়ানো হয়েছে। এর বাইরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের 8 নম্বর যে গেট রয়েছে সেখানেও পর্যাপ্ত নিরাপত্তা বাড়ানো হয়েছে। মোটামুটি আসলে এর বাইরে তেমন কোনো দেয়ার মতো কোনো তথ্য নেই। তবে আইনশৃঙ্খলা বাহিনীর মিরপুর 10-এ যারা রয়েছেন এমন কিছু ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন যে বেলা 3টার দিকে সেখানে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে তারা রাস্তায় নামবে বলে এরই মধ্যে ঘোষণা দেওয়া হয়েছে, তবে এখন পর্যন্ত তারা রাস্তায় নামেনি। তো মোটামুটি এই ছিল আমার কাছে ঢাকা নগরীর যতটুকু সংবাদ আপনাকে জানিয়ে দিলাম। মল্লিক, ধন্যবাদ আপনাকে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ও চলমান কারফিউ পরিস্থিতির মধ্যেই প্রায় এক মাস পর মন্ত্রিসভার বৈঠক হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে বৈঠকে মন্ত্রিসভার সদস্যদের পাশাপাশি সব মন্ত্রণালয়ের সচিবরা ছিলেন।
কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার পাশাপাশি কারফিউ পরবর্তী পরিস্থিতি ও সরকারি স্থাপনায় হামলার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে সভার বিস্তারিত জানাবেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। 14 দলীয় জোটের নেতারা বলেছেন, যারা দেশের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি তারাই বেছে বেছে রাষ্ট্রীয় স্থাপনায় হামলা চালিয়েছে। সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন ভবন পরিদর্শনে গিয়ে জোটের নেতারা আরও বলেছেন, এই অপশক্তিকে রুখে দেওয়ার বিকল্প নেই। নাজিব বেগের রিপোর্ট। কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় ক্ষতিগ্রস্ত রাজধানীর সেতু ভবন পরিদর্শনে কেন্দ্রীয় 14 দলের নেতারা। জোটের নেতারা বলেন, শেখ হাসিনার জনপ্রিয়তার ঈর্ষান্বিত একটি মহল তাকে নিয়ে গুজব ছড়াচ্ছে। ৭১-এ পরাজয়ের ক্ষোভ থেকেই পরাজিত শক্তি এমন ধ্বংসযজ্ঞ চালিয়েছে বলে মন্তব্য করেন তারা। যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে এখন পর্যন্ত মেনে নিতে পারেনি, বিশ্বাস করে না, যারা এই দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়, তাদেরই কর্মকাণ্ড হচ্ছে আজকে এই স্থাপনাগুলি ধ্বংস করে দেওয়া, যোগাযোগ ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া, দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে দেশকে পঙ্গুত্ব করে দেওয়া। দেশের অগ্রযাত্রা ব্যাহত করতে এমন নাশকতা দাবি করে জোটের শরিক দলের নেতারা বলেন, এদের ছাড় দেওয়া যাবে না। এই যে রাষ্ট্রীয় স্থাপনের উপরে আঘাত, এটা মূলত তারা চেষ্টা করেছে যে রাষ্ট্রকে আঘাত করে অকার্যকর করে দেওয়া, ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে এই বাংলাদেশকে স্বাধীনতা উন্নয়নের পথে যাতে আমরা এগোতে পারি, তার জন্য আজকে এগিয়ে আসতে হবে। পরে সহিংসতায় ক্ষতিগ্রস্ত দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর পরিদর্শন করেন 14 দলের নেতারা। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সন্তান হত্যার বিচার চেয়েছেন কোটা সংস্কার আন্দোলনে নিহত 34 শিক্ষার্থীর পরিবারের সদস্যরা। গণভবনে প্রধানমন্ত্রীর কাছ থেকে আর্থিক সহায়তা গ্রহণকালে এই দাবি জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। এসেছিলেন রংপুরের নিহত শিক্ষার্থী আবু সাইদের পরিবারও। সুলতানা হিমুর রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার শিকার হয়ে মারা যায় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাইদ। সময়ের পরিক্রমায় থেমেছে সেই আন্দোলন, হয়েছে কোটার সংস্কারও, কিন্তু পরিবারের কাছে আবু সাইদের নামটি এখন শুধুই স্মৃতি। তাক নিয়ে অনেক আশা ছিল, বড় চাকরি করবে, যেরকম ডিসি ম্যাজিস্ট্রেট হয় সেই রকম কিছু একটা হবে। আমরা গরিব মানুষ, আমাদের বাড়িতেও গাড়ি আসবে একদিন, সেটা স্বপ্ন আছিল। আমরা গরিব ভাই বোন, সবার দিকে দেখবে। আন্দোলন চলাকালে নিহত 34 শিক্ষার্থীর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানেও আবু সাইদের পরিবার জানিয়ে এসেছেন বিচারের দাবি। সাইদের মা সাহস নিয়ে বলেছেন, এমন ছেলের মা হওয়া গর্বের। প্রধানমন্ত্রীর আশ্বাস পেয়ে সুষ্ঠু বিচারের প্রত্যাশায় সাইদের পরিবার। উনি আশ্বাস দিছে যে তোমার ভাই যারা মারছে এটা ভালোভাবে যাচাই বাছাই করেই আমরা এটার সঠিক তদন্ত করেই তারও বিচার করব। পড়তে পারছে, বৃত্তি পাচ্ছে, তাও করছে, চল্লিশ ঘর পর লেখাপড়া করছে, ষোলো চল্লিশ ঘর অঙ্কে করে করে বড় হয়েছে, লেখাপড়া শিখছে। ডিপার্টমেন্ট পাইলেও আর চাকরি করবার লোক আছে এখন? আমার ছেলে তো মারা গেছে। শহীদ ভাইয়ের মৃত্যুর বিনিময়ে আমরা কোনো কিছু এভাবে চাইতে পারব না, এবং প্রধানমন্ত্রী যদি ভালো মনে করে, যদি কিছু যদি আমাদের জন্য চাকরির ব্যবস্থা বা কোনো কিছু যদি করে দেয় তাহলে ভালো। কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার শিকার হয়েছেন সাধারণ জনগণ ও গণমাধ্যম কর্মীরাও। তাদের পরিবারকেও চাকরিসহ আর্থিক সুবিধা দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন সরকার প্রধান। সারাক্ষণ কোথায় যাও, এই যেখানে মা, এই যে নিচে নিচে তো দেখি নিচে কোন ফাঁকে যে আবার চলে গেছে নিজেও কইতে পারি না, কোন ফাঁক দিয়ে এরকম হয়ে গেল। আমার তো আর এখন মাথার উপরে কেউ থাকলো না, এখন আমার বাচ্চারা সর্বপ্রথম এতিম হয়ে গেছে। প্রধানমন্ত্রী আমাদের যে এই ব্যবস্থাটা করে দিয়েছে, তাতে আমি কিছুটা হলেও আমার ক্ষতিপূরণ হয়েছে। আর কোনো শিক্ষার্থী যাতে অকালে প্রাণ না হারায় সেজন্য অভিভাবকদের সচেতন হতে অনুরোধ করেছেন নিহত শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা।
সাম্প্রতিক সহিংসতার ঘটনায় ইন্টারনেট বন্ধ থাকায় অনলাইন উদ্যোক্তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন যারা পচনশীল পণ্য নিয়ে কাজ করেন। দেশের কোনো দুর্যোগে ইন্টারনেট বন্ধ করলে অনলাইন উদ্যোক্তাদের জন্য একটি বিকল্প ব্যবস্থা রাখার দাবি করেছেন উদ্যোক্তারা। বিস্তারিত জাকিয়া আক্তারের রিপোর্টে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যে গত 17 জুলাই রাতে মোবাইল ইন্টারনেট এবং 18 জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ার পর অনলাইন ব্যবসা একেবারেই অচল হয়ে পড়ে। ইন্টারনেট বন্ধ ও কারফিউ থাকায় সবচেয়ে বেশি প্রতিবন্ধকতার মধ্যে পড়তে হয়েছে অনলাইনে পণ্য সরবরাহকারীদের। ফারজানা আক্তার দেশে ও প্রবাসী গ্রাহকদের মাছ পৌঁছে দেওয়ার ব্যবসা করেন। পুরো ব্যবসা অনলাইন কেন্দ্রিক। তিনি বলেন, ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়া এবং কারফিউর কারণে একদিনে তার ক্ষতি হয়েছে 4 লাখ টাকা। এই ক্ষতিটা তো আছে। ইন্টারনেট বন্ধ হলে যেটা হয়, যারা কমার্স তাদের মূলত ক্ষতিটা সবচেয়ে বেশি। আমরা হয়তো কিছুটা রিকভার করতে পেরেছি যখন ইন্টারনেটটা ব্রডব্যান্ডটা চালু হয়, কারণ আমাদের নিজস্ব ওয়েবসাইট আছে। উদ্যোক্তাদের অবশ্যই ডিজাস্টার ম্যানেজমেন্ট বা যে কোনো ঝুঁকি সময়গুলো যাতে তারা রিকভার করতে পারে ওই সময়ের জন্য আলাদা ফান্ড রাখা উচিত। ডেলিভারির পরিধি কমিয়ে গত 22 জুলাই থেকে মোবাইল ফোনে গ্রাহকদের কাছ থেকে অর্ডার নিয়ে ক্যাটারিং ব্যবসা চালাচ্ছেন এন্স কিচেনের ফাতেমা আবেদিন নাজলা। তিনি বলেন, যাদের ফেসবুকে রুটি রুজির জায়গা সেটি যদি বন্ধ হয়ে যায় তাহলে নিঃস্ব হয়ে পড়তে হয়। 1% সেলও আমাদের হয় না। 6 দিনে আমার 3 থেকে 4 লাখ টাকার ক্ষতি হয়েছে। মানে 3 থেকে 4 লাখ টাকা আমি বিক্রি করতে পারি নাই, যেটা আমার বিক্রি করার কথা ছিল। এবং আমার অনেকগুলো বিলস আটকে আছে বা আছে। ইভেন আমরা অনেক কর্পোরেট বিল হাতে পাই নাই। 2 বছর ধরে ক্যাটারিং সার্ভিস চালু হলেও এই আন্দোলনের কারণে বিশাল ক্ষতির মুখে পড়েছেন এই উদ্যোক্তা। বড় অর্ডার যদি বাদও দেই 3 লাখ 4 লাখ, এর মধ্যে তো আমার কয়েকটা জায়গায় কমিউনিকেশন ওরকমই ছিল, কথা ওরকমই ছিল, যেহেতু আমরা সদ্য মার্কেটিংয়ে আমরা শুরু করেছি। এই ক্রান্তিকাল তবেই আমরা উচ্চাতে পারবো যদি সরকার আমাদের আবার একটা ঋণ দিয়ে, আমরা একটা পূর্বের ঋণ শোধ করতে পারিনি, কিন্তু আবার একটা ঋণ দিয়ে যদি আমাদেরকে সহযোগিতা করেন। ক্ষতি পুষিয়ে নিতে ঋণ দিয়ে সহযোগিতার আহ্বান জানিয়েছেন উদ্যোক্তারা। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ বাংলাদেশের একটি বড় অংশ দখল করে আছে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী। এর মধ্যে অন্যতম বেঙ্গল টাইগার বা বাংলার বাঘ। তবে শিকার ও নানা অব্যবস্থাপনায় শতাব্দী জুড়ে কমেছে বাঘের সংখ্যা। বাঘ সংরক্ষণ ও সংখ্যা বাড়াতে সাম্প্রতিক বছরগুলোতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। আন্তর্জাতিক বাঘ দিবস নিয়ে দেখুন সাবরিনা হাসানের ডেস্ক রিপোর্ট। উজ্জ্বল বর্ণ, আকার ও স্বভাবের কারণে বাংলার বাঘের খ্যাতি পৃথিবীব্যাপী। সাহসিকতা ও শক্তিমত্তার কারণে বাংলাদেশের জাতীয় পশুর স্বীকৃতি পেয়েছে বাঘ। রাজসিক এই প্রাণীর আবাসস্থল বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত সুন্দরবনে। একসময় দেশের অধিকাংশ বনে বাঘের দেখা মিললেও এখন তা শুধুমাত্র সুন্দরবনে সীমাবদ্ধ। শাখা প্রশাখার মতো ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য নদী ও খালে পরিপূর্ণ সুন্দরবনের প্রতিবেশ ব্যবস্থার অন্যতম সদস্য বাংলার বাঘ। এদের প্রাকৃতিক আবাসস্থল বাংলাদেশ সহ পৃথিবীর 13টি দেশ। তবে চোরা শিকার, আবাসস্থল ধ্বংস, খাদ্যাভাব ও জলবায়ু পরিবর্তনজনিত প্রাকৃতিক বিপর্যয়ের কারণে গত 100 বছরে বিশ্বে বাঘের সংখ্যা কমেছে 95%। এমন বাস্তবতায় বাঘ সংরক্ষণে সচেতনতা তৈরিতে প্রতি বছর 29শে জুলাই বিশ্বজুড়ে বাঘ দিবস উদযাপিত হয়। বিপন্ন এই প্রাণী সংরক্ষণে নানা কার্যক্রম গ্রহণ করেছে বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় 10 বছর মেয়াদী 2টি টাইগার অ্যাকশন প্ল্যান 2009 থেকে 2017 এবং 2018 থেকে 2028 প্রণয়ন করেছে সরকার। বন বিভাগের পাশাপাশি স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থার যৌথ উদ্যোগে চলছে বিভিন্ন গবেষণা প্রকল্প। বাঘের নিরাপত্তা নিশ্চিতে সুন্দরবনে চালু হয়েছে স্মার্ট পেট্রোলিং। বিশেষ ক্যামেরা ট্র্যাপ পদ্ধতিতে নিয়মিত পরিচালিত হচ্ছে বাঘ শুমারি। এই পদ্ধতিতে 2018 সালে বাংলাদেশে বাঘের সংখ্যা গণনা করা হয় 114টি।
2010 সালে সেন্ট পিটার্সবার্গে প্রথম বাঘ সম্মেলনে বাংলাদেশ সহ 13টি দেশ নিজ নিজ দেশে বাঘের সংখ্যা 12 বছরের মধ্যে দ্বিগুণ করার লক্ষ্য নিয়েছিল। কিন্তু বাংলাদেশে বাঘের সংখ্যা সামান্য বাড়লেও এখনও দূরে আছে সে লক্ষ্য থেকে। বিশেষজ্ঞরা বলছেন, বনের আয়তন ও বাঘের খাবারের পরিমাণ বিবেচনা নিলে বাঘের সংখ্যা দ্বিগুণ বা তারও বেশিতে উন্নীত করা সম্ভব। সাবরিনা হাসান, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। আন্তর্জাতিক বাঘ দিবস নিয়ে বিশেষ আয়োজন দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদের মরদেহ বিকেল 5:30টায় যুক্তরাষ্ট্র থেকে শাহজালাল বিমানবন্দরে পৌঁছবে। তার স্বজনরা মরদেহ গ্রহণ করবেন। শাফিন আহমেদের ভাই ব্যান্ড তারকা হামিন আহমেদ জানিয়েছেন, মঙ্গলবার শাফিন আহমেদের জানাজার নামাজ জোহরের পর গুলশানের আজাদ মসজিদে হবে। এরপরই বনানী কবরস্থানে বাবার কবরে শাফিন আহমেদকে দাফন করা হবে। এবার প্যারিস অলিম্পিকের খবর। প্যারিস অলিম্পিকে তৃতীয় দিন শেষে পদক তালিকার শীর্ষে এশিয়ার দেশ জাপান। তারা জিতেছে সবচেয়ে বেশি 4টি স্বর্ণপদক, 2টি রৌপ্য ও 1টি তাম্রপদক। সমান 4টি স্বর্ণ জয় করলেও 3 ক্যাটাগরির মোট পদকের সংখ্যা মিলিয়ে তালিকার 2-এ অস্ট্রেলিয়া। রোববার ফ্রান্স ও জাপানের সামনে পদক তালিকায় সবার উপরে ওঠার সুযোগ ছিল। দিনের শেষ স্বর্ণের লড়াইয়ে মুখোমুখি হয়েছিল দুদেশের প্রতিযোগী। তবে ফেন্সিংয়ে পুরুষ ইপিএ ইভেন্টে ব্যক্তিগত স্বর্ণের লড়াইয়ে শেষ হাসি হাসেন জাপানের কোকি কানো। এছাড়া যুক্তরাষ্ট্র, ফ্রান্স, সাউথ কোরিয়া ও চীন 3টি করে স্বর্ণপদক জিতেছে। সেই সঙ্গে ইটালি, কাজাখস্তান, বেলজিয়াম, জার্মানি ও উজবেকিস্তান জিতেছে 1টি করে স্বর্ণপদক। 100-র বেশি দেশের পর্যটকদের আনন্দ উচ্ছ্বাসে মুখর অলিম্পিকের নগরী প্যারিস। ফ্যানজোন, রাস্তা, ট্রেন সবখানেই সমর্থকদের উন্মাদনা। পিএসজির স্টেডিয়াম পার্ক ডেস প্রিন্সেস থেকে এম এ হাশিমের রিপোর্ট। অলিম্পিক গেমসের খেলাগুলোর মধ্যে বড় স্টেডিয়ামের ম্যাচগুলোতে সবচেয়ে বেশি দর্শনার্থীর সমাগম রয়েছে। প্যারিস অলিম্পিক গেমসের যে সকল ভেন্যুগুলোতে ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে তার মধ্যে পিএসজির এই স্টেডিয়ামটি একটি। প্রায় 48,000 দর্শকের ধারণ ক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়ামে মেসি, নেইমার, এমবাপের মতো তারকারা ফুটবল খেলেছিলেন। গ্রুপ পর্বের খেলায় ব্রাজিলকে হারিয়ে চমক দেখিয়েছে জাপানের মহিলা দল। Most of the fun dominated by Brazil, but Japan won. Took 2 points. Keep going to the semi-final. 100 বছর পর ফ্রান্সে অনুষ্ঠিত অলিম্পিক গেমসের খেলার মাঠে উপস্থিত হতে পেরে খুশি বিভিন্ন দেশ থেকে আগতরা। It's been very good being in Paris. It's been really beautiful. It was a very good game. Today I came to see Brazil playing and it was really fun. It was really good to be around Brazilian people. And I have never been to this stadium. It was so nice. We appreciate this moment. And for the game, we disappointed because Brazil lost. All the events are just amazing. I love this city. I love the French people. It was just amazing. খেলা দেখার পাশাপাশি প্যারিসের ঐতিহ্যবাহী ক্লাব পিএসজির মাঠ দেখে সমর্থকরা উচ্ছ্বসিত। পিএসজির পার্ক দ্য প্রিন্সেস স্টেডিয়াম থেকে এম এ হাশেম, চ্যানেল আই। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি। এখন দেখবেন জয় বানানা মেশিন ফাইবার সিল্ক সিটি সংবাদ। কোটা সংস্কার আন্দোলন চলাকালীন সময়ে সহিংসতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 4 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সাত্তার। দুপুরে চ্যানেল আইকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এই কথা জানান। উপাচার্য বলেন, সহিংসতার ঘটনায় 10টি হলের 158টি কক্ষে তাণ্ডব চালানো হয়। এতে প্রায় 4 কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। ক্ষয়ক্ষতির সঠিক তথ্য নিরূপণে আবাসিক হলে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। 9টি হলের 158টি কক্ষ ভাঙচুর হয়েছে, সামনে আগুনে পড়েছে। এখন পর্যন্ত আনুমানিক 4 কোটি প্লাস। সোশ্যাল সায়েন্সের ডিন মহোদয়কে
আহ্বায়ক করে আমরা 5 সদস্য কমিটি করেছি এবং তাদেরকে টার্মস অফ রেফারেন্সে বলে দেওয়া হয়েছে যে এটার কারণটা কি, ক্ষয়ক্ষতির পরিমাণ কি এবং আগামীতে বিশ্ববিদ্যালয় খোলার জন্য যে সকল সুপারিশমালা আছে সেই সুপারিশমালা দিতে, এবং তাদেরকে 8 সপ্তাহ সময় দেওয়া হয়েছে। নিটোল টাটা কৃষি সংবাদ। চলমান পরিস্থিতিতে নওগাঁয়ের কৃষক তাদের উৎপাদিত শাকসবজির মূল্য পাচ্ছেন না। সীমিত পরিসরে পরিবহন চলায় উৎপাদিত শাকসবজি বাইরের জেলাগুলোতে সরবরাহ হচ্ছে না। স্থানীয় বাজারে চাহিদা কমে যাওয়ায় কমেছে দাম। এখন প্রকৃতি সংবাদ। কুড়িগ্রামে তীব্র নদী ভাঙনে নিঃস্ব হচ্ছে হাজার হাজার পরিবার। পানি কমতে থাকায় নদী তীরবর্তী 50টি পয়েন্টে দেখা দিয়েছে তীব্র ভাঙন। সাময়িকভাবে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা চালাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। তবে স্থায়ী সমাধানে প্রয়োজনীয় উদ্যোগের দাবি ভাঙন কবলিতদের। এখন দেখবেন খেলার খবর।